আমি ইমেলটা পড়ছি। ইমেলটা যেভাবে লিখেছেন সেভাবেই আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি সব সময় আপনি ভালো থাকেন এবং সব সময় ভালোর দলে, তবুও জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন। আমি আশা করছি যে অবশ্যই ভালো আছেন এবং সব সময় ভালো থাকবেন, সেই কামনাই করি। আমার নাম রাহুল, আমি যশোর সরকারি এম কলেজে অনার্স ৪র্থ বর্ষে বাংলা বিভাগের ছাত্র। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, কিন্তু আমার ফাইনাল পরীক্ষার কারণে অনেকগুলো এপিসোড মিস করেছি। আমার একটি ঘটনা আছে যেটা অনেকদিন ধরে লিখবো করে লেখা হয়নি। এতদিন ঘটনাটি না লিখতে পেরে কেমন যেন একটা অস্থিরতা মধ্যে দিন কাটাচ্ছিলাম। আজ কেন যেন আমার সেই ধৈর্যের আর সীমা রইল না, তাই লিখতে বসে গেলাম। যাই হোক, আমি এখন সরাসরি আমার ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি আমাকে নিয়ে, আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বাসা যশোরের বাঘ আঁচড়া নামক গ্রামে। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার বয়স ছিল 3 কি 4 মাস হবে। সে সময় আমাদের বাসার আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। যে বাড়িঘর ছিল তাও বেশ দূরে দূরে। আমাদের বাসাটি একতলা ছাদের ঘর। বাসার চারিদিকে বেশ ঘন বাগান ছিল। সে সময় আমাদের গ্রামের বিদ্যুতের ব্যবস্থাও ভালো ছিল না। সন্ধ্যা হলেই যেন চারিদিকে ঘন অন্ধকারের সাথে সাথে নেমে আসতো ভয়। তাই সবাই বিকাল থাকতেই হ্যারিকেন টেমি পরিষ্কার করে তাতে কেরোসিন তেল ভরে রাখতেন। সন্ধ্যার পরেই চারিদিকে জনকোলাহল আস্তে আস্তে কমে যেত। তারপর রাত 10টার পরেই পুরো নিস্তব্ধ। কিন্তু সন্ধ্যা নামতেই ঝিঝি পোকা আর ঘুঘুরো পোকার ডাকে চারিদিকের পরিবেশ কেমন আরো ভয়ানক হয়ে উঠত। দূরে বাগানের ভেতর থেকে ধেয়ে আসা কুকুর আর শেয়ালের ডাক চারিদিকের পরিবেশ ভয়ের আভাস দিত। বাগানের ভেতর থেকে পেঁচা যেন ভয়ঙ্কর ডাক দিয়ে সবাইকে জানিয়ে দিত রাতের গভীরতা। রাত 12টা বাজা মানেই গভীর রাত। প্রতিদিন সন্ধ্যায় আগে থেকেই বিদ্যুৎ চলে যেত, আর হয়তো মাঝে মাঝে অল্প কিছু সময়ের জন্য বিদ্যুৎ আসতো, যা মানুষের আর তেমন কোনো কাজে আসতো না। তাই রাত 8টা 9টা বাজলেই সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমানোর জোগাড় যন্ত্র শুরু করত। আমার আর রাত 10টার ভেতরে যেন পুরো এলাকা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যেত। এমনি এক রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার মা আমাকে, মানে 3-4 মাসের শিশুকে নিয়ে ঘরে ঘুমোতে গেলেন। সেদিন ঘুমোতে একটু দেরি হওয়ায় ঘড়িতে সময় রাত 11টা কি 11টা 30 এমন হবে। মা আমাকে নিয়ে ঘরের মেঝেতে বিছানা করে শুয়েছিলেন এবং আব্বা খাটের ওপর ঘুমাচ্ছিলেন। মা যেখানে আমাকে নিয়ে শুয়েছিলেন সেখান থেকে কিছু দূরে টেবিলের ওপর হ্যারিকেনের আলোটা কম করে জ্বালানো ছিল। মা আমাকে যথাসময়ে ঘুম পাড়াচ্ছিলেন এবং যতক্ষণ তিনি ঘুম পাড়াচ্ছিলেন তত সময় আমার বাবা গভীর ঘুমে তলিয়ে গেছেন। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে ঘুরে চলেছে। তারপর মায়ের চোখে আস্তে আস্তে ঘুমের তন্দ্রার মতো আসতে শুরু করলো। তারপর শুরু হলো আসল ঘটনা। মায়ের হঠাৎ ঘুম ঘুম চোখে বাইরে চোখ পড়ল। হ্যারিকেনের মৃদু আলোতে মশারির বাইরে মা তাকিয়ে দেখল একটা অস্বাভাবিক লম্বা আকৃতির কেউ যেন দাঁড়িয়ে আছে। মা খেয়াল করলো সেটা মানুষের আকৃতির খুব গাঢ় ঘন কালো একটা ছায়া। মা দেখল সেই অবয়বটি ছায়ার মতো, যার দুটি লম্বা হাত বাড়িয়ে সে মশারির ভেতরে এগিয়ে আসছে। মশারির ভেদ করে সেই ছায়ার মতো লম্বা দুটি হাত এসে মায়ের গলা চেপে ধরল। মা জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মায়ের গলা দিয়ে এক ফোঁটা শব্দ বের হচ্ছে না। মা যেন অনুভব করছিল কেউ তার বুকের ওপর পাথরের মতো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছে। এত ভারী চাপ অনুভব করছিল মা যে তখন তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মা তখন শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠে বসার চেষ্টা করছিল। মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো।
তার চোখ দুটো বেরিয়ে আসতে চাইছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হলে মানুষের কেমন অনুভূতি হয় সেটা কাউকে বুঝিয়ে বলতে হবে না। বাস্তবিক অর্থে এমন মুহূর্তের অনুভূতি লিখে বা মুখে বোঝানো কঠিন। আর এমন ঘটনা যার সাথে ঘটে সেই বুঝতে পারে অনুভূতিটা। মা আব্বাকে অনেক ডাকার চেষ্টা করছিল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। মায়ের মুখ দিয়ে তখন শুধু গোঙানির মতো আওয়াজ আসছিল। এভাবে অনেক সময় যাওয়ার পর হালকা মৃদু স্বর বেরিয়ে আসলো। মা আব্বাকে বলল হ্যারিকেনের জোরটা বাড়িয়ে দিতে, কিন্তু গলার স্বরটা এত মৃদু ছিল যে আব্বার কান পর্যন্ত সেই শব্দ পৌঁছালো না। ওই মৃদু শব্দে, ওই মৃদু স্বরে আব্বার ঘুম ভাঙা তো দূরের কথা, আব্বা গভীর ঘুমে তলিয়েছিলেন। মা তখন আরো বেশি অসহায় বোধ করতে লাগলেন। তখন মায়ের পাশে শুয়ে থাকা 3-4 মাসের সেই শিশুটি অর্থাৎ আমি বলে উঠলাম, মা হ্যারিকেনের জোর বাড়াচ্ছে। মা বলল, তুই কি পারিস? ও বলল, হ্যাঁ পারি। এই কথা বলে সে মায়ের পাশ থেকে উঠে গিয়ে সোজা হ্যারিকেনের দিকে এগিয়ে গেল এবং হ্যারিকেনের দিকে হাত বাড়ালো। আমার মা হঠাৎ তখনই তার চোখ খুলে গেল এবং ঘরের ভেন্টিলেটরের দিকে দেখলো একটা ফুটবলের মতো আলো, একটা গোলাকার কিছু একটা ভেন্টিলেটরের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে গেল। আর তারপর মা স্বাভাবিক হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে সে উঠে বসে। পাশে তাকিয়ে দেখলো শিশুটি যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই শুয়ে আছে, আর হ্যারিকেনের কাছে কেউই ছিল না। মনে হয় মায়ের হার্ট অনেক শক্ত। অবিরাম চেষ্টার কাছে হার মেনে সেই শিশুর ছল ধরে হ্যারিকেনের জোর দেওয়ার নাম করে সে পালিয়ে গেছে। আর তারপর এক এক করে মায়ের মনে পড়তে লাগলো, এত ছোট শিশুর তো কথা বলার কথা নয়। সে কিভাবে কথা বলল? সে তো হাঁটতে পারে না। তাহলে কিভাবে সে উঠে গিয়ে হ্যারিকেনের কাছে গেল? এসব নানা প্রশ্ন মার মাথায় উদয় হতে লাগলো। কিন্তু ওই সময় মার যে সময়টা ঘটনাটা ঘটছিল কিছু মনে হয়নি। এসব নানা প্রশ্নের উত্তর মার আজও জানা হয়নি। মার সাথে ঘটে যাওয়া সেই শ্বাসরুদ্ধকর ঘটনা এখনো মার যখন মনে পড়ে তখন মা শিউরে ওঠেন। এসব অদ্ভুত ঘটনার সাথে কেন ঘটেছিল, কেন ঘটে, এটা মা জানেন না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এরকম শ্বাসরুদ্ধ ঘটনা মানুষ যদি ঘটে এবং যখন ঘটে তখন তিনি বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর সে সমস্ত ঘটনা। এসবের উত্তর জানা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। হয়তো আমাদের মনের ব্যাখ্যা আলোচনার মাধ্যমে কোনো এক সময় এসব কিছু সূত্র বা রহস্য উদ্ঘাটন হতে পারে। আমি রাহুলকে অনেক ধন্যবাদ জানাবো যিনি লিখেছেন এই ঘটনাটি, এবং প্রত্যেকেই আপনি আপনার ঘটনাটা লেখার পরে মনে হয় একবারও পড়েননি, একটু পড়ার পরে একটু দেখবেন যে কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, একটু তাহলে আমাদের একটু সহজ হয় অনলাইনে পড়তে। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এন্ড আপনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আর রাসেল ভাই, আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকতে হয় শুক্রবারের জন্য। সে যাই হোক, আমি নীল বড়ুয়া। স্টুডিওতে এসে, এটা আমার ছদ্মনাম, স্টুডিওতে এসে স্টোরি বলতে পারবো না বলে দুঃখিত। আশা করি আপনি পড়ে শোনাবেন। আমি চট্টগ্রাম জেলার কোন এক বৌদ্ধ পল্লীতে থাকি। সবাই চিনতে পারবে তাই নাম প্রকাশ করছি না। শুরুতে বলি, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব তা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার কাজিন তার পরিচয় গোপন রাখতে বললেন, তাই নাম ঠিকানা প্রকাশ করছি না। ঘটনা ঘটে যাওয়ার আগে আমি একটু ক্লিয়ার করে বলি, আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মে ধ্যান বা ভাবনা অধিক গুরুত্বপূর্ণ কাজ। কারণ ভাবনার মধ্য দিয়ে মানুষ অজানাকে জানতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, মুক্তির পথ বের করা এবং নির্বাণ লাভ, যা সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। তাই ধ্যান বা ভাবনার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ভাবনার অনেক ধাপ আছে, তার মধ্যে একটি হচ্ছে শ্মশানে ধ্যান বা ভাবনা করা। কিন্তু কাজটা মোটেও সহজ নয়। তার জন্য পরিপূর্ণ শীল বা নিয়ম কানুন মানতে হয় এবং বৌদ্ধ ভিক্ষু হতে হয়। আমার কাজিন ধ্যানের কয়েকটি ধাপ শেষ করে ঠিক করলেন শ্মশানে ধ্যান করবেন। তার কথা শুনে ওই গ্রুপের আরেকজন বললেন, আমিও করব, কিন্তু তার জন্য গুরুর অনুমতি লাগবে।
গুরুর কাছ থেকে যারা যখন অনুমতি নিতে গেলেন তারা, তখন তাদের প্রস্তাবে রাজি না হয়ে তিনি বললেন, এই কাজ তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা পারবে না। যেহেতু শ্মশানে অনেক খারাপ আত্মা, ভূত, প্রেত থাকে, তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হয়, নয়তো তাদের রাস্তায় বাধা সৃষ্টি হয় বলে তারা ক্ষতি করে। সেজন্য গুরু তাদেরকে অনুমতি দেন নাই। অনেক বোঝানোর পরেও যেহেতু রাজি করানো গেল না, তাই তারা দুজন মিলে অবাধ্য হয়ে অনেক দূরে একটা শ্মশানে ঠিক করে নেয় ধ্যান করার জন্য। সবকিছু ঠিকঠাক মতো রেডি করলেন ধ্যান করার জন্য, যেমন কথা তেমন কাজ। প্রথম দিন রাতের বেলায় তারা ধ্যান শুরু করলেন। ঠিক পরের দিন সকালবেলা আমার কাজিনের সাথে থাকা বৌদ্ধ ভিক্ষুটি বললেন, আমি এখানে আর ধ্যান করব না, চলো এখান থেকে চলে যাই। ওনার কথা শুনে মনে হচ্ছিল কিছু একটা প্রবলেম হয়েছে ওনার সাথে। তখন আমার কাজিন বলল, না, আমি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত যাব না। আমার কাজিনকে অনেকে বোঝানোর পরেও যখন রাজি হচ্ছিল না, তখন ওই বৌদ্ধ ভিক্ষুটি বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি বলে তিনি চলে গেলেন। আগে বলেছিলাম ধ্যান ঠিকঠাক মতো করতে পারলে ভালো, ধ্যানে অনেক উপকার আছে, নয়তো পাগল বা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা ছাড়া অন্য উপায় নেই। তবে সেক্ষেত্রে খারাপ হওয়ার পক্ষে 2% মাত্র হয়। ঠিক দ্বিতীয় এবং তৃতীয় দিন ধ্যানের পর তার সাথে কি হলো জানি না, তিনি যে সুস্থ স্বাভাবিক নেই সেটা বোঝা যায় তার আচরণে। তিনি একা থাকতে পছন্দ করেন, একা একা কথা বলেন, এক জায়গায় থাকেন না, সবকিছু এলোমেলো হয়ে যায়। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর তার মা এক তান্ত্রিকের কাছে যান এবং সবকিছু খুলে বলেন। পরে তান্ত্রিক বললেন, ওকে অনেক পাওয়ারফুল কোন একটা আত্মা ভর করেছে, যা আমার পক্ষে আটকানো অসম্ভব। আপনি একটা কাজ করেন, ওকে বান্দরবানে নিয়ে যান এবং ওখানে অনেক বড় বড় তান্ত্রিক আছেন, তারা পারবেন। ছেলেটির মা তখন চিন্তা করলেন, বান্দরবানে যাওয়া আসা আবার থাকা খাওয়া অনেক সমস্যা, তাই তিনি বাড়িতে যদি নিয়ে আসা যায় তাহলে অনেক ভালো। তো তিনি ছেলেটির দুলাভাইকে ফোন করলেন এবং তখন ছেলেটির দুলাভাই বললেন যে আমাদের এখানে সিলেটে নাম করা একজন তান্ত্রিক আছে, দেখি। তিনি হ্যাঁ বললেন এবং তিনি পারবেন এবং কিছু জিনিসপত্র জোগাড় করতে বললেন। তা হলো 7টি ডিম, 7টি আপেল, 7টি লাল ফুল, 7টি কলস, 7 কেজি চাল, আরো অনেক কিছু। এখন আমার মনে পড়ছে না। তান্ত্রিকরা আমার বললেন আমার কাজটা হবে 2 ধাপে, সকালে আর রাতে। সেদিন মঙ্গলবার ছিল। অনেকে মিলে আমরা দেখতে গেলাম এবং দেখতে যাওয়ার পরে আমরা মানে যেটা করলাম সেটা হচ্ছে যে অনেকে দেখতে গেলাম এবং দেখলাম যে সকালবেলা একটা পুজোর আয়োজন করা হয়েছে এবং সেখানে ঘন্টা 2 পুজো হওয়ার পরে পুজোর উপকরণগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হলো। এরপর মূল কাজ রাত্রে ঘড়িতে ঠিক 8টা বাজে তান্ত্রিক এক গ্লাস পানি নিয়ে সহকারীকে বললেন যদি অজ্ঞান হয়ে যান পানি ছিটিয়ে জ্ঞান ফেরাবেন। আর একটা তাবিজ ছেলেটির দুলাভাইয়ের হাতে দিয়ে বললেন, এটি আপনার সাথে রাখবেন আর ছেলেটি যেদিকে যায় সাথে থাকবেন। বাইরে থাকা লোকগুলোকে বললেন আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না। আর পরে 3 জন একটা রুমের মধ্যে ঢুকে রুম আটকে দিলেন। আমরা পাশের রুমে অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। কিছুক্ষণ পর ধুপ 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 2টা শব্দ শোনা গেল। বুঝতে পারলাম জিন হাজির করেছেন। ঘন্টাখানেক পর দেখলাম বাইরের চিত্রটা পাল্টে গেল। একটু আগের আকাশটা পুরোটা উল্টো, মনে হচ্ছে এখনই ঝড় তুফান হবে, সবকিছু তছনছ হয়ে ভেঙে পড়বে, ঘরের চালের টিনগুলো উড়ে যাবে। বাঁশ ঝাড়ের জানালা দেখলাম, বাঁশ ঝাড়গুলো একবার মাটিতে শুয়ে পড়ছে আবার উপরে দিকে উঠছে। সবার মনের মধ্যে ভয় কাজ করছে। 15-20 মিনিট পর স্বাভাবিক হয়ে গেল সবকিছু। ঘড়িতে রাত 10টা। তখন দরজা খোলার আওয়াজ পেয়ে জানাতে দেখলাম আমার কাজিন সামনে পেছনে, তার দুলাভাই পেছনে, তান্ত্রিক দৌড় দিয়েছেন এবং বাড়ি থেকে উঠোন পার হয়ে তারপর পুকুর, সেই পুকুরে আমার কাজিন লাফ দিলেন। কয়েক সেকেন্ড পর তান্ত্রিক ও জ্বলন্ত মোমবাতি হাতে সেখানে লাফ দিলেন। আমরা মনে হয় এই ঘটনাটা আমরা আগে পড়েছি, আমরা আবার নতুন ঘটনায় যাব, তবে যেহেতু শুরু করেছি শেষ করে ফেলি, যারা শোনেননি তারা শোনেন। কয়েক সেকেন্ড পর আমার কাজিন পুকুরের ওই পারে উঠে দৌড় দিয়ে পেছনে তার দুলাভাইও দৌড় দিলেন এবং তান্ত্রিক ওঠার কোনো নাম নেই। 5 থেকে 7 মিনিট হয়ে গেল কিন্তু কোনো খবর নেই। সবাই মনে করলেন কোনো বিপদ হয়নি তো। ঘড়িতে আনুমানিক 10 থেকে 11 মিনিট হবে। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তান্ত্রিক পুকুরে লাফ দিলেন। তারপর ছেলেটির দুলাভাই সাথে ছেলেটিকে নিয়ে আসলেন এবং তান্ত্রিক সহ ছেলেটিকে আবারও রুমের মধ্যে ঢুকলেন এবং আধা ঘন্টা তান্ত্রিক রুম থেকে আধা ঘন্টা পর বের হয়ে গেলেন এবং বললেন যে আপনারা এখন বিপদ মুক্ত, ডাক্তার ডাকেন।
আমার কাজ শেষ। তান্ত্রিককে অবশ্য ছেলেটির দুলাভাই কয়েকটি প্রশ্ন করলেন, যেমন আপনি বারবার কেন অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, বাইরে ঝড় তুফান কেন, পুকুরে অনেকক্ষণ ডুবেছিলেন, তার কারণ কি? তান্ত্রিক বললেন, আমাদের সাথে দুটো জিন এবং শক্তি, আমার শক্তির চেয়ে খারাপ শক্তি, আত্মার শক্তি বেশি ছিল, তাই সে খারাপ আত্মা, মানে আমার শক্তির চেয়ে খারাপ আত্মার শক্তি কম ছিল না, কিন্তু সে খারাপ, তাই তার পরাজয় হয়েছে। বাইরে ঝড় তুফান ছিল যাতে ডিস্টার্ব করা যায়। পুকুরের ঘটনা তিনি বলতে বলেন নাই। পরে জানতে পারলাম গ্রামে অন্য কোথাও কোনো ঝড় তুফান হয়নি এবং আমার কাজিন সুস্থ, কোনো সমস্যা নেই। এই ঘটনা ছিল এবং ভালো থাকবেন। এই ঘটনাটা আমরা আগে পড়েছি সম্ভবত, আমার যেটা মনে হয়, এবং আমরা নতুন ঘটনা অবশ্যই পড়বো। এটা ইমেইলে সেকেন্ড টাইম। রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, আপনি তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকতে হয় শুক্রবারের জন্য। সে যাই হোক, আমি নীল বড়ুয়া, ছদ্মনাম। স্টুডিওতে সেই স্টোরি বলতে পারবো না, তার জন্য দুঃখিত। আশা করি আপনি পড়ে শোনাবেন। আমি চট্টগ্রাম জেলার কোন এক বৌদ্ধ পল্লীতে বসবাস করি। সবাই চিনতে পারবে তাই নাম প্রকাশ করছি না। শুরুতে আমি বলি যে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব তা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার কাজিন তার পরিচয় গোপন রাখতে বললেন, তাই নাম ঠিকানা প্রকাশ করছি না। ঘটনায় যাওয়ার আগে আমি একটু ক্লিয়ার করে বলি, আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মে ধ্যান বা ভাবনা অধীন গুরুত্বপূর্ণ, কারণ ভাবনার মধ্য দিয়ে মানুষ অজানাকে জানতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, মুক্তির পথ বের করা এবং নির্বাণ লাভ করা, যে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। তাই ধ্যান বা ভাবনার প্রয়োজন গুরুত্বপূর্ণ। আবার ভাবনার অনেক ধাপ আছে, তার মধ্যে একটি হচ্ছে শ্মশানে ধ্যান বা ভাবনা করা। কিন্তু কাজটা কত সহজ নয়, তার জন্য পরিপূর্ণ শীল বা নিয়ম কানুন মানতে হয় এবং বৌদ্ধ ভিক্ষু হতে হয়। আমার কাজিন ধ্যানের কয়েকটি ধাপ শেষ করে ঠিক করলেন শ্মশানে ধ্যান করবেন। তার কথা শুনে ওই গ্রুপের আরেকজন বললেন, আমিও করব, কিন্তু তার জন্য গুরুর অনুমতি লাগবে। গুরুর কাছ থেকে যখন অনুমতি নিতে গেলেন, তখন তাদের প্রস্তাবে রাজি না হয়ে তিনি বললেন, এই কাজ তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা পারবে না, যেহেতু শ্মশানে অনেক খারাপ আত্মা, ভূত প্রেত এগুলো থাকে, তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হয়, নয়তো তারা রাস্তায় বাধা সৃষ্টি করে এবং ক্ষতি করে। সেজন্য তাদের গুরু অনুমতি দেননি। অনেক বোঝানোর পরেও যেহেতু রাজি করানো গেল না, তাই তারা দুজন মিলে অবাধ্য হয়ে অনেক দূরে একটি শ্মশানে ঠিক করে নেয় ধ্যান করার জন্য। সবকিছু ঠিক মতো রেডি করে ধ্যান করতে বসল। যেমন কথা তেমন কাজ। প্রথম দিন রাতের বেলায় তারা ধ্যান শুরু করলো। ঠিক পরের দিন সকালবেলা আমার কাজিনের সাথে থাকা বৌদ্ধ ভিক্ষুটি বলল, আমি এখানে আর ধ্যান করব না, চলো এখান থেকে চলে যাই। ওনার কথা শুনে মনে হচ্ছিল একটা প্রবলেম হয়েছে ওনার সাথে। তখন আমার কাজিন বলল, না, আমি আমার কাজ শেষ না করা পর্যন্ত যাব না। আমার কাজিনকে অনেক বোঝানোর পরেও যখন ও রাজি হচ্ছিল না, তখন ওই বৌদ্ধ ভিক্ষুটি বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি বলে তিনি চলে গেলেন। আগেই বলেছিলাম, ধ্যান ঠিকঠাক মতো করতে পারলে ভালো, ধ্যানে অনেক উপকার আছে। আর নয়তো পাগল বা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে সেক্ষেত্রে খারাপ হওয়ার পক্ষে 2% মাত্র হয়। ঠিক দ্বিতীয় এবং তৃতীয় দিন ধ্যানের পর তার সাথে কি হলো জানি না, তবে তিনি যে সুস্থ স্বাভাবিক নেই সেটা বোঝা যায় তার আচরণে। তিনি একা থাকতে পছন্দ করতেন, এক জায়গায় কিছু এলোমেলো হয়ে গেল। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর আমার মা এক তান্ত্রিকের কাছে তাকে নিয়ে যান এবং তাকে সবকিছু খুলে বলেন। পরে তান্ত্রিক বলেন, ওকে অনেক পাওয়ারফুল কোন একটা আত্মা ওর উপরে ভর করেছে এবং আমার পক্ষে তাকে আটকানো সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, ওকে বান্দরবানে নিয়ে যান, ওখানে বড় বড় তান্ত্রিক আছেন, তাদেরকে পাবেন। ছেলেটির মা তখন চিন্তা করলেন, বান্দরবানে নিয়ে যাওয়া আসা আবার থাকা অনেক সমস্যা, তাই যদি বাড়িতে আনা যায় তবে ভালো হয়। তাই তো ছেলেটির দুলাভাইকে ফোন করলেন। তখন ছেলেটির দুলাভাই বললেন, আমাদের এখানে সিলেটে একটা নাম করা তান্ত্রিক আছে,
কথা বলে দেখে। পরে তিনি বললেন হ্যাঁ তিনি পারবেন, তবে কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। তার ছিল 7টি ডিম, 7টি আপেল, 7টি লাল ফুল, 7টি কলস, 7 কেজি চাল, আর অনেক কিছু ছিল। এখন আমার ঠিক মনে পড়ছে না। তান্ত্রিকটা বললেন আমার কাজটা হবে 2 ধাপে, সকালে এবং রাতে। সেদিন মঙ্গলবার ছিল। আমরা অনেকে দেখতে গেলাম। দেখলাম একটি পুজোর আয়োজন করা হয়েছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর পুজো শেষ করে বললেন পুজোর উপকরণগুলো নদীতে ভাসিয়ে দিতে। এবার মূল কাজ হবে রাত্রে। ঘড়িতে ঠিক রাত 8টা বাজে। তান্ত্রিক 1 গ্লাস পানি নিয়ে তার সহকারীকে বললেন আমি যদি অজ্ঞান হয়ে যাই পানি ছিটিয়ে জ্ঞান ফেরাবা। আর একটা তাবিজ ছেলেটির দুলো ভাই তার হাতে দিয়ে বললেন আপনি এটা সাথে রাখবেন, আর ছেলেটি অর্থাৎ আমার কাজিন যেদিকে যায় তার সাথে থাকবেন। বাইরে থাকা লোকগুলোকে বললেন আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না। পরে তারা 3 জন একটা রুমের মধ্যে ঢুকে রুম আটকে দিলেন। আমরা পাশের রুমে অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। কিছুক্ষণ পর করে দুটো শব্দ শোনা গেল। বুঝতে পারলাম জিন হাজির হয়েছে। ঘন্টাখানেক পর দেখলাম চিত্রটা পাল্টে গেল। একটু আগে দেখা আকাশের চিত্রটা পুরোই উল্টো। মনে হচ্ছে এখনই ঝড় তুফান শুরু হয়ে যাবে, সবকিছু তছনছ করে ভেঙে পড়বে, ঘরের চালের টিনগুলো উড়িয়ে নিয়ে যাবে। বাঁশঝাড়ের দিকে জানালা দিয়ে দেখলাম বাঁশঝাড়ের বাঁশগুলো একবার মাটিতে শুয়ে পড়ছে আর একবার উপর দিকে উঠছে। সবার মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। 15-20 মিনিট পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ঘড়িতে রাত 10টার মতো হবে। তখন দরজা খোলার আওয়াজ পেয়ে জানালা দিয়ে দেখলাম আমার কাজিন সামনে, পেছনে তার দুলা ভাই, তার পেছনে তান্ত্রিক দৌড় দিলেন। বাড়ি থেকে বের হয়ে উঠান, তারপর পুকুর। সেই পুকুরে আমার কাজিন লাফ দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে তান্ত্রিক তার হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে সেই পুকুরে লাফ দিলেন। কয়েক সেকেন্ড পর আমার কাজিন পুকুরের ওই পাড়ে উঠে দৌড় দিলেন এবং পেছনে তার দুলা ভাইও দৌড়াতে লাগলেন। কিন্তু তান্ত্রিক তো ওঠার কোনো নাম নেই। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো খবর নেই। সবাই মনে করলেন কোনো বিপদ হয়নি তো। ঘড়িতে আনুমানিক 10টা থেকে রাত 11টা, 10টা 11 মিনিট পরে, ঘড়িতে আনুমানিক 10 থেকে 11 মিনিট পরে হাতে জ্বলন্ত মোমবাতি হাতে তান্ত্রিক পুকুর থেকে উঠে আসলেন। তারপর ছেলেটির দুলা ভাই ছেলেটিকে নিয়ে আসলেন। তান্ত্রিক সহ ছেলেটিকে নিয়ে আবারও রুমের ভেতরে ঢুকলেন। 8 ঘন্টা পর তান্ত্রিক রুম থেকে বের হয়ে বললেন এখন বিপদ মুক্ত, আপনার একটা ডাক্তার ডাকুন, আমার কাজ শেষ। তান্ত্রিককে অবশ্য ছেলেটির দুলা ভাই কয়েকটি প্রশ্ন করেছিলেন, যেমন আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন কেন, বাইরে ঝড় তুফান কেন, পুকুরে অনেকক্ষণ ছিলেন, খারাপ কিছু ছিল তার পরাজয়, ডুবেছিলেন তার কারণ কি। তান্ত্রিক বললেন আমার সাথে 2টো জিন, ও আমার শক্তির যে খারাপ আত্মার শক্তি কম ছিল না, কিন্তু সে খারাপটাই তার পরাজয়। বাইরে ঝড় তুফান ছিল যাতে ডিস্টার্ব করা যায়। পুকুরের ঘটনা তিনি বলেন নাই। পরে জানতে পারলাম গ্রামে অবশ্যই কোথাও ঝড় তুফান কিছুই হয়নি। এখন অবশ্য আমার কাজিন সুস্থ, তার কোনো সমস্যা নেই। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, সবাই ভালো থাকুন এটাই কামনা করি। ভূত এফএম আজীবন থাকবে এটাই আশাবাদী। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, পাঠিয়ে দেব। আমরা আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আমার কাছে এই স্টোরিটার সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে তান্ত্রিক একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে পুকুরে ডুবেছিলেন। যখন তিনি উঠে আসলেন তখন তিনি জয়ী, এবং যে অপশক্তি সে পরাজিত, এবং তার হাতের মোমবাতিটি তখনও জ্বলজ্বল করছিল। অদ্ভুত ঘটনা। যাই হোক, মেইলটি করেছেন তিনি, তার মতো করেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিজান ফ্রম খুলনা।
আজ আমি একটি ঘটনা বলবো যেটা আমার এক বিদেশে থাকা নানুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা হলো লন্ডনের একটি বাড়ির ঘটনা। একটা বাড়িতে দুজন বাস করেন, ওয়াইফ জেনিফার এবং হাজব্যান্ড ব্রোস। তিনি সেই বাড়িতে নতুন এসেছিলেন। একদিন মহিলাটা বিকালের সময় ওই পুরনো বাড়ির কথায় কোথাও একটা বই খুঁজে পান। সম্ভবত বইটা ভৌতিক কোনো বই হবে বা সেই বইটা রহস্যময় কোনো বই হবে। সে সময় কাটানোর জন্য তিনি বইটি পড়তে শুরু করেন বা বইটি পড়ার সিদ্ধান্ত নেন, এবং বইটি খুলেই প্রথম পৃষ্ঠাতে তিনি দেখতে পান, প্রথম পৃষ্ঠায় ফার্স্ট পেজে লেখা আছে, ডোন্ট ট্রাই টু রিড দ্য বুক অ্যালোন, অর্থাৎ একা একা বইটি পড়ো না। সে এই ওয়ার্নিংটা কেয়ার করে না, বইটি পড়তে থাকে। সে বইটি পড়তে পড়তে এতই মগ্ন হয়ে যায় যে কখন রাত হয়ে যায় টের পায় না। এখন সে দেখতে পায় যে বইটির পৃষ্ঠায় লেখা যায়, told you don't try to read the book alone, অর্থাৎ আমি বলেছিলাম বা আমি তোমাকে আগেই বলেছিলাম যে বইটা একা পড়ো না। হঠাৎ সে কিছুটা ফিল করে তার সামনের চেয়ারে কেউ একজন বসে তার বই পড়া শুনছে, অর্থাৎ সে বই পড়ছে। সামনে যে চেয়ারটি ফাঁকা চেয়ার ছিল সেইখানে একজন তার বই পড়া শুনছে। বই তো আস্তে পড়ছিল। সামনে বসে থাকা ভদ্রলোকটি তাহলে কেন বসে আছে? সে যখনই থামলো, সামনের চেয়ারে বসা সেই লোকটি ভয়ানক গলায় বলল, স্টপ কেন করলা রে, মানে why did you stop reading? সে ভাষা হারিয়ে ফেলল। সেই চেয়ারে বসা মহিলাটির মুখের আকৃতি দেখে এত বিশ্রী কেউ কল্পনাও করতে পারেনি। জেনিসার মুখ ও গলা শুকিয়ে গেল। সে আর কিছুই বলতে পারছিল না। সেই চেয়ারে বসা ভিক্ষুকে মানুষটি বলে উঠল, তিনি যেটা বলছেন সেটা আমি বাংলায় বলি, যে তোমার এখন থেকে আমার সঙ্গেই থাকতে হবে এবং তুমি এই বুকটাকে বিলং করো, অর্থাৎ এই বইটি তোমার, and you cannot stop reading, তোমার বইটা পড়ে যেতে হবে এবং তুমি থামতে পারবে না। জেনিসা ওই মহিলার ভয়ানক রূপ দেখে সেন্সলেস হয়ে যায়। পরে ব্রোজ জেনিসাকে উদ্ধার করে। পরে জানতে পারে ব্রোজ এইসব বিলিভ করতে চায় না। সে বলে, এটা তোমার ভুল ধারণা। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। নেক্সট ডে জেনিসা তার মনের কৌতূহল দূর করতে আবার বইটা পড়তে বসলো। সে জানতে চায় সত্যি কি তার সামনে কেউ এসেছিল। সে বইটা পড়তে থাকে এবং তার কাছে সবকিছু স্বাভাবিক মতোই মনে হয়। কিছুক্ষণ পর তার মনে হতে থাকে সে একা নেই, কেউ তার পড়া শুনছে, এবং সেটি আর কেউ না, সেই বিদ্যুতে চেহারার মহিলাটি। জেনিসা ভয় কণ্ঠে বলল, Who are you? কি চাও তুমি? সে অবয়বটি বলল, এই বইটা তুমি যেদিন পড়া শেষ করবে সেদিন তোমাকে আমার সাথে নিয়ে যাব। এই বলে বিকট একটা হাসি দিয়ে দেয় এবং জেনিসা অজ্ঞান হয়ে যায়। তাকে আবিষ্কার করে সে পরে বিছানায়। ব্রোজ তাকে জিজ্ঞেস করে জেনিসার কাছে। জেনিসা সবকিছু খুলে বলে। ব্রোজ কিছু বুঝতে পারে না। চার্চের এক ফাদারকে সবকিছু বলেন। ফাদার বললেন, আজ যখন তোমার কাজ শেষ হবে তখন তোমার বাসায় আমাকে নিয়ে যেও। ব্রোজ বলে, ওকে। আবার বিকেল হয়ে এলো। জেনিসা হাজার চেষ্টা করলো বইটি পড়ার, কিন্তু তার মনে হচ্ছিল সে ওই বইটা না পড়লে তার মাথা ফেটে যাবে, তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। তার আর কোনো উপায় থাকে না। সে বইটি নিয়ে পড়তে থাকে এবং সে বইটি শেষ করতেই তার সামনের চেহারার অবয়বটি বসে রইল এবং তাকে এমন ভাবে হিপনোটাইজ করলো যে জেনিসা সুসাইড করার জন্য প্রিপারেশন নিতে থাকে।
এমন সময় ব্রুস এবং চার্চের ফাদার এসে দেখে যে সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছে। তাকে তারা এসে আটকায়। জেনিসের জ্ঞান ফিরলে সে সব বলে এবং অনেক ভয় পেয়ে বলতে থাকে, ও আমাকে নিয়ে যাবে। ফাদারের কাছে কোনো সলিউশন চাইলে সে বলে, বইটা অনেক দূরে কোথাও নিয়ে জ্বালিয়ে দাও, যাতে বইয়ের ছাইও উড়ে এখানে না আসতে পারে। অনেক খোঁজ নেওয়ার পর জানা যায় ওই বাড়িতে দুই বোন একসাথে বসবাস করত। তারা দুজনেই একসাথে সময় কাটানোর জন্য বই পড়তো। একদিন আকস্মিকভাবে একজন মারা যায়। এই জন্য সে তারপর থেকে একা একা বই পড়তো এবং একদিন বই পড়তে পড়তেই তার মৃত্যু হয়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জানি না ঘটনাটা বিশ্বাসযোগ্য কতটুকু, ঘটনাটি কেমন, কিন্তু পড়তে খুব ভালো লেগেছে। আশা করছি আপনার শুনতেও ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আজকের মতো। ডিয়ার রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, অশেষ রহমতে ভালো আছেন। আমি নাফিউর রহমান নিশাত। আমার দেশের বাড়ি নওগাঁ। আমি বগুড়া জেলা সদরে, আমি বগুড়া জেলা স্কুলের ছাত্র। তারপর তিনি ফোন নাম্বার দিয়েছেন। যাই হোক, আমি আজ দুইটি ঘটনা লিখছি। পড়াশোনার ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। যদি ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ প্রথমে শুনিয়ে দেবেন। ঘটনায় আছে ঘটনা 1, 2013 সালের ঘটনা। দিন ঠিক মনে নেই। ঘটনাটি বগুড়া জেলার আদমজী উপজেলার। সেদিন এক আত্মীয়র বাচ্চা হওয়ার কথা। উনি আমার মায়ের চাচাতো বোন, অর্থাৎ আমার খালামণি ছিলেন। তখন আমি, আমার নানি, বাড়ির লোকজন গ্রামে ছিলাম। গ্রামের নাম পুশিন্দা সর্দার পাড়া। হঠাৎ খালামণির পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে আদমজির এক ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজে মানেই অনেক রাত। যদিও আদমজি এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলতো, কিন্তু সে রাতে আমরা কিছুই খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর একটা চার্জের ভ্যান পেলাম। প্রথম দফায় খালামণি আর তার মা, বোন, আমার খালু গেলেন দুইটি ভ্যান নিয়ে। তারপর ভ্যানগুলো আমাদের নিতে আসে। আমাদের সাথে ছিল আমার মা, আমার মামা সহ আরো অনেক আত্মীয়। তারপর আমরা প্রায় রাত 12:30টায় পৌঁছাই। অনেক অপেক্ষা করার পর খবর পেলাম আমার খালামণির ছেলে সন্তান হয়েছে। ক্লিনিকে আমাদের থাকার জায়গা ছিল না, তাই সেই ভ্যান নিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সঙ্গে আমার মা, আমার নানি, আমার মামা, আমার নানা। মাঝপথে শিবপুর নামের একটা জায়গায় হঠাৎ কিছু করুণ আর্তনাদ এবং কিছু অট্টহাসি শুনতে পাই, এবং জায়গাটির নাম ছিল শিবপুর। করুণ আর্তনাদ শুনি। তখন রাত 3টা। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেলাম। আমার মায়ের কাছে একটা চাদর ছিল, সেটা নিয়ে আমরা আমাদের মাথা ঢেকে ফেলি। চাদরটা বড় ছিল বলে এক ভ্যানে যাচ্ছিল না, অন্য ভ্যানেও কেউ ছিল না, এক ভ্যানেই সবাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার নানি সে এলাকায় বলেন, এখানে এক ক্ষেতে এক মানুষকে গলা কেটে হত্যা করা হয়। এর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ধারে নাকি তাকে দেখা যায়। আর অনেকেই যারা এই রাস্তা দিয়ে যান, তখন যাওয়ার সময় সেই ভদ্রলোক বা যার গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করলাম, দেখলাম বলার মতো না, দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা আপনি চলছিল। আমি সাথে কান্না শুরু করে দিই সাথে সাথে, এবং সবাই চাদর সরিয়ে বলে কি হয়েছে। আমি কথা না বলে কান্নার ছলে হাত দিয়ে সেই ভ্যানটির দিকে ইশারা করলাম। সবাই দেখে সেই ভ্যানের চালক সেখানে আশেপাশে নেই। এর পরদিন সকালে আমি আমার খালামণিকেও দেখতে চাইনি, কারণ আমরা যা দেখেছি তা আর কোনোদিন দেখতে চাই না। তবুও দিনের বেলা ছিল বলে সাহস করে দেখতে চাই। রাস্তায় দেখা যায় সেই ভ্যান সেখানেই আছে। তখন আমার নানা, আমার মামা বলে যে একটু দাঁড়াও, আমি দেখি সেই চালক আশেপাশে আছে কিনা। কিছু দূর গিয়ে দেখতে পারলাম ভ্যান চালক গলা কাটা অবস্থায় পড়ে আছে এক ক্ষেতে। চালকটির বাড়ি আমাদের কাছে গ্রামেই ছিল বলে বাড়ির মানুষকে জানানো হয়। তারপর চালকের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। কেউ যদি রাতে আদমদিঘি যান প্লিজ মাঝ রাতে যাবেন না, আর যেতে হলে সঙ্গে অন্তত 2-3 জনকে নিয়ে যাবেন।
এবং ঘটনা 2, এটা ছিল মালয়েশিয়াবাসী আমার নানার কাছ থেকে শোনা, দিন তারিখ মনে নেই। কুয়ালালামপুরের কোনো এক জায়গায় নানা চাকরি করতেন, সেটা ছিল বেসরকারি এক কোম্পানি। তো সেখানে অনেক দেশের মানুষ কাজ করত। এখন আসল ঘটনায় আসি। নানা কোন বন্ধু তার কিছু বন্ধু মিলে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেন এবং একদিন আফ্রিকান নিগ্রোদের মতো 3-4 জন মানুষ নানার ফ্ল্যাটের নিচতলা ভাড়া নেন। আমার নানার এক বন্ধু ছিল ধার্মিক, তার নাম ছিল আবু আলী। তো তিনি কাজ শেষে ফ্ল্যাটে ফিরে নামাজ কালাম পড়ে খাবার দাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই নতুন ভাড়াটিয়া আসেন এবং এসে তার সাথে কুশল বিনিময় করেন। হঠাৎ এরপর একদিন নানার সেই বন্ধু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার 3 দিন পর নানা সেই নতুন ভাড়াটিয়া কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সাথে অনেক গল্প গুজব করেন এবং এক সময় এমনি ভাবে তিনি রান্নাঘরে যান। রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন অনেক গল্প গুজব, নানা সেখানে গিয়ে দেখেন যে সময় নতুন মানুষের দেখেন যে তাদের অনেকে গল্প আচ্ছা এক সময় এমনি করে রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন যে সে সময় নতুন মানুষদের ফ্রিজ খোলেন। আমি এটা বুঝলাম না জায়গাটা। তারপর বাঘ হারিয়ে ফেলেন, তার চোখে পানি চলে আসে, সাথে সাথে মনে আসে ভয়। তিনি তার নিখোঁজ বন্ধুর কাটা মাথা দেখতে পান, হাত পা কিছুই ছিল না, শুধু মাথা ছিল। তিনি অনেক কষ্টে ভয় আর কান্না চাপিয়ে তাদের বাড়ি থেকে চলে আসেন। তিনি ঘটনা কাউকে জানাননি। তার ঠিক 2 দিন